বিসমিল্লাহির রহমানির রহিম। শহীদ স্মৃতি সরকারি কলেজের বাংলা বিভাগের পক্ষ থেকে অনার্স তৃতীয় বর্ষের সকল ছাত্রছাত্রীকে স্বাগতম, শুভেচ্ছা, শুভ সকাল। আজ 12 ডিসেম্বর 2020, 25 অগ্রহায়ণ 1427। আজকে আমি তোমাদের বাংলা প্রবন্ধের উপর একটি ক্লাস নেব। আমরা বাংলা প্রবন্ধের একের অংশ বাবু প্রবন্ধটি তোমাদের পাঠ্য। এর সাথে আরও কয়েকটি প্রবন্ধ আছে। আজকে আমরা বাবু প্রবন্ধটি নিয়ে একটু আলোচনা করব। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা ইতিমধ্যে জানো যে জাতীয় বিশ্ববিদ্যালয়ে দেশের স্বনামধন্য শিক্ষকদেরকে নিয়ে অনেকগুলি ক্লাস, কোটি কোটি টাকা খরচ করে তোমাদের জন্য ওয়েবসাইটে ক্লাসগুলি প্রেরণ করেছে। আমাদের অধ্যক্ষ মহোদয়গণের সহযোগিতা এবং কেউ কেউ ব্যক্তি উদ্যোগীও নিবেদন করে ওনারা অভিজ্ঞ শিক্ষকের তালিকাভুক্ত হয়েছেন। তাদের ক্লাসগুলি তোমাদের অনেক উপকারে আসবে। তোমরা অবশ্যই জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট দেখবে। আমাদের এই স্বল্প পরিসরের কিছু আয়োজন তোমাদের যদি সামান্যটুকু উপকারে আসে, আমি মনে করব যে আমাদের এই উদ্যোগ একজন ছাত্রও যদি কাজে লাগে তাহলে সার্থক হবে বলে আমি বিশ্বাস করি। প্রিয় ছাত্রছাত্রীরা, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে বলা হয় সাহিত্য সম্রাট। আমরা জানি যে বাংলা গদ্যের সাহিত্যের পরিপুষ্টি এবং অগ্রযাত্রাকে যেসব মনীষীদের হাত ধরে সামনে এগিয়ে গিয়েছে, বিশেষ করে শ্রদ্ধার সাথে আমরা স্মরণ করতে পারি রাজা রামমোহন রায়, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, ফোর্ট উইলিয়াম কলেজের উল্লেখযোগ্য পণ্ডিতগণ সহ যারা নিরলস পরিশ্রম করে বাংলা গদ্য সাহিত্যকে একটি গতিধারায় নিয়ে এসেছেন। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় সেই ধারার একজন সফল অগ্রনায়ক হিসাবে আমি মনে করি। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে নিয়ে যদিও নানান ধরনের কথাবার্তা আছে, কিন্তু তার প্রবন্ধ সাহিত্য পাঠ করার পরে দেখা যাবে যে তিনি সাধারণ মানুষের একেবারেই অন্তর্জগতে প্রবেশ করেছেন। যেহেতু তিনি সরকারি চাকরি করতেন, সেহেতু তার এই প্রবন্ধগুলো তিনি বেশিরভাগই ছদ্মনামে প্রকাশ করতেন। আমরা জানি কমলাকান্ত ছদ্মনামে তিনি প্রকাশ করেছেন। সাহিত্য সম্রাট হিসাবে খ্যাত এই মনীষী সারা জীবন চাকরি ক্ষেত্রে যেরকম তিনি দক্ষতার পরিচয় দিয়েছেন, ঠিক পাশাপাশি বাংলা সাহিত্য জগতে একটি উজ্জ্বল নক্ষত্র হিসাবে কি উপন্যাস, কি প্রবন্ধ, এমনকি পত্রিকার জগতেও তিনি যথেষ্ট সুখ্যাতি বজায় রেখে কাজ করেছেন। সুপ্রিয় ছাত্রছাত্রীরা, আমরা বঙ্গদর্শন পত্রিকার সম্পাদনা এবং পরিচালনা থেকেই মোটামুটি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে প্রবন্ধের জগতে আত্মপ্রকাশ হতে দেখি। বঙ্গদর্শনের সূচনায় তৎকালীন কয়েকজন উচ্চশিক্ষিত কৃতবিদ্যা ব্যক্তিকে তিনি তার লেখক গোষ্ঠীভুক্ত করিয়ে নিয়েছিলেন। বঙ্কিমচন্দ্রের অন্য কয়েকজন বন্ধুও ওই সময়ে তরুণ এবং পরবর্তীকালে গদ্য সাহিত্যে সুপণ্ডিত হিসাবে খ্যাতি অর্জন করেছেন। আমরা তার প্রথম ভাগেই লোকরহস্য জগতে প্রবেশ করার চেষ্টা করব এবং এই লোকরহস্য যে বইটি তিনি রচনা করেছিলেন, সেখানে অবশ্য ব্যঙ্গ এবং কৌতুকাপূর্ণ রচনা ছিল। এটি 1874 খ্রিস্টাব্দেই প্রকাশিত হয়েছিল। পরবর্তী সময়ে তিনি তার আরেকটি বই বিজ্ঞাপন, প্রবন্ধের আরেকটি বিখ্যাত বই বিজ্ঞাপন প্রকাশিত হলো। এই গ্রন্থে বঙ্গদর্শনের প্রথম ও দ্বিতীয় খণ্ড হইতে কয়েকটি প্রবন্ধ উদ্ধৃত হয়েছে এবং পুনমুদ্রিত হয়েছে। এখানে আমরা একটি কথা বলা মনে হয় খুব জরুরি। বঙ্গদেশের সাধারণ পাঠকের এরূপ সংস্কার আছে যে রহস্য মাত্রই গালি ভিন্ন রহস্য নেই। সুতরাং সেই বিবেচনা করেন যে এ সকল প্রবন্ধে যে কিছু ব্যঙ্গ আছে তাহা ব্যক্তিবিশেষকে গালি দেওয়া হয়েছে।
বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় বিজ্ঞাপন বইটি যখন লিখেছেন তখন তিনি পাঠকদের কাছে নিবেদন করেছিলেন এভাবে যে তাহাদের জন্য এ গ্রন্থ লিখিত হয় নাই, তাহারা অনুগ্রহ করিয়া পাঠ না করিলেই আমি কৃতার্থ হইব। প্রিয় শিক্ষার্থীরা, সামাজিক যে সকল দোষ তাহাতে রহস্য এবং ব্যক্তিবিশেষের যে দোষ তাহাতে রহস্য, লেখকের কি কোনো অধিকার নেই? বঙ্কিমবাবু সেই প্রশ্ন রেখেই তিনি তার লোকরহস্য জগতে প্রবেশ করেছেন এবং এই লোকরহস্য জগতের একটি উল্লেখযোগ্য প্রবন্ধ হল আমাদের বাবু প্রবন্ধটি। বঙ্কিমচন্দ্রের অক্ষয় কীর্তি বলা যায়। এর অধিকাংশ প্রবন্ধই, বিশেষ করে এই লোকরহস্য প্রবন্ধগুলির মাঝে মানব চরিত্রের যে অন্তর্জগৎ, অর্থাৎ মানুষের যে ভণ্ডামি, মানুষের যে বেহায়াপনা, মানুষের যে নিজেকে প্রকাশিত করার, জাহির করার যে একটা সস্তা টেন্ডেন্সি, অর্থাৎ নিজের যোগ্যতা সম্পর্কে তার নিজের কোনো ধারণা নেই, কিন্তু তা নিজেকে প্রকাশ করার জন্য সে যেমন লোক দেখানো হাস্যকর কাজ করে বসে, অথচ সে নিজেও জানে না সে যে লোকরহস্যের অন্তরালে সে নিজেই হারিয়ে যাচ্ছে। এরকম একটি তীব্র বিদ্রুপ বাণ নিক্ষিপ্ত করেই তিনি এই লোকরহস্যজনক প্রবন্ধগুলি লিখেছেন। প্রিয় শিক্ষার্থীরা, আমরা এইখানে আরেকটি প্রবন্ধ বিখ্যাত, সেটি হল গর্দভ। এটা তোমাদের পাঠ্য আছে, আমি পরে আসছি সেখানে। বাবু প্রবন্ধটি জন্মেজয় এবং বৈশস্পায়ন এই দুটি চরিত্রের মুখে পুরো প্রবন্ধটির বিস্তৃতি সাধন করেছেন বঙ্কিমচন্দ্র। একটি সুগম্ভীর প্রাচীনত্বের কাঠামো তিনি বেঁধে রেখেছেন। মানব চরিত্রের ব্যাখ্যাতা বৈশাস্পায়ন তথা বঙ্কিমচন্দ্রের বুদ্ধির অতর্কিত স্ফুরণ ঘটিয়েছে। বিদ্রুপের আকস্মিক বিস্ময় সৃষ্টি করেছেন। সর্বোপরি অন্তর্দৃষ্টির সুনিশ্চিত লক্ষ্য ভেদ করেই বাবুকে চিরদিনের জন্য পরাজিত করেছেন। এই যে একটি জিনিস আমরা লক্ষ্য করি, যে আমরা যখন পড়ি যে বিষ্ণুর ন্যায় তাহাদিগের 10 অবতার, কেরানি অবতারে বদ্ধ অসুর দপ্তরি, মাস্টার অবতারে বদ্ধ ছাত্র, স্টেশন মাস্টার অবতারে বদ্ধ টিকিটহীন পথিক, ব্রাহ্মণ অবতারের বদ্ধ চালকলা প্রত্যাশী পুরোহিত, মৎস্যুদ্ধি অবতারে বদ্ধ বণিক ইংরেজ, ডাক্তার অবতারে বদ্ধ রোগী, উকিল অবতারে বদ্ধ মোয়াক্কেল, হাকিম অবতারে বদ্ধ বিচার প্রার্থী, জমিদার অবতারে বদ্ধ প্রজা, সম্পাদক অবতারে বদ্ধ ভদ্রলোক এবং নিষ্কর্মা অবতারে বদ্ধ পুষ্করিণীর মৎস্য। প্রিয় শিক্ষার্থীরা, এই যে লাইনগুলি আমি পড়লাম বাবু প্রবন্ধ থেকে, দেখো আসলে বিষয়গুলি কতটা চমকিত হওয়ার মতো বিষয়। আমরা পাঠ করার সাথে সাথেই যে কোনো পরিবেশে আমরা সত্যি মনে হয় যেন একটি আশ্চর্য হয়ে যাচ্ছি, তাই না? আমরা দেখি বঙ্কিমচন্দ্র আমাদের সকলের, এমনকি তাহার নিজের দুর্বলতার উপরও তিনি আঘাত করেছেন। তখন বিদ্রুপের মৃদু আঘাতকেও আমরা সকৃতজ্ঞ হাস্য দ্বারা সেটিকে অবশ্যই অভ্যর্থনা করি। এই যে বিষয়গুলি বঙ্কিমচন্দ্র সম্পর্কে, এই বাবু প্রবন্ধটি সম্পর্কে যে মূল্যায়ন, সেটি কিন্তু কমলাকান্তের দপ্তরের যে 3টি অংশ, অর্থাৎ কমলাকান্তের দপ্তর, কমলাকান্তের পত্র এবং কমলাকান্তের জবানবন্দি, সেই ব্যঙ্গ বিদ্রুপাত্মক অংশ থেকে একটু ব্যতিক্রম। যদিও কমলাকান্ত তার পরে লিখেছেন, কমলাকান্ত কতখানি মৌলিকতা আছে সেটা আমরা পরে আলোচনা করব, কিন্তু বাবু প্রবন্ধের আমরা যে বিষয়গুলি পেয়েছি সেখানে অনেকগুলি বিষয় আমাদের লোকরহস্যের অন্তর্জগতে প্রবেশ করে। আমরা দেখে নিই আসলে তাহলে বাবু প্রবন্ধের বাবু কে। আসলে পুরো প্রবন্ধটা জুড়েই তৎকালীন সমাজের যে ভণ্ড শ্রেণী ছিল, আজকের সমাজে ওর ব্যতিক্রম নেই। আজকের সমাজে অফিস আদালত বলো, যেখানে স্কুল কলেজ মসজিদ মাদ্রাসা সরকার থেকে শুরু করে
সকল ক্ষেত্রেই একটি মানে যারা ক্ষমতাশীল বা যারা দায়িত্বশীল মানুষ তাদেরকে আচ্ছন্ন করে এক শ্রেণীর তোষামোদকারী সৃষ্টি হয়েছে, এক শ্রেণীর ভণ্ড প্রতারক সৃষ্টি হয়েছে, যাদেরকে সত্যটি জানার সুযোগ করে দেয় না, যার ফলে সৃষ্টি হয় সমাজের মধ্যে চরম বিড়ম্বনা। এই বাবু প্রবন্ধে সেই মানুষগুলির সেই রহস্যজনক চরিত্রের মানুষগুলির চরিত্র উন্মোচন করার জন্যই এই প্রবন্ধটিতে তিনি কঠিনভাবে তীব্র শ্লেষ দ্বারা শিল্পিত করেছেন। প্রবন্ধটির প্রথমেই জন্মেজয় কহিলেন, এই জন্মেজয়কে, জন্মেজয় হল পৌরাণিক রাজা, সর্পযজ্ঞ বলা হয় যাকে, এবং সর্পযজ্ঞ যিনি অনুষ্ঠান পালন করেন। তোমরা জানো যজ্ঞ অনুষ্ঠানের যে পৌরাণিক রাজা থাকেন তিনি হলেন জন্মেজয়। আর বৈশায়ন অর্থাৎ ব্যাসের শিষ্য মুনিবা ঋষি, যারা ব্যাসের কথাগুলো আমাদের সাধারণ মানুষের মাঝে নিয়ে এসেছেন। আমরা এই দেখো প্রথম যে শব্দটি প্রকাশ করেছেন, জন্মেজয় কহিলেন, হে মহর্ষি, আপনি কহিলেন যে কলিযুগে বাবু নামে এক প্রকার মনুষ্যরা পৃথিবীতে আবির্ভূত হইবেন। তাহারা কি প্রকার মনুষ্য হইবেন এবং পৃথিবীতে জন্মগ্রহণ করিয়া কি কার্য করিবেন তাহা শুনিতে বড় কৌতূহল জন্মিতেছে। আপনি অনুগ্রহ করিয়া সবিস্তারে বর্ণনা করুন। দেখো, লেখক প্রথমেই সেই মানুষগুলির রহস্য উন্মোচন করার চেষ্টা করেছেন। তারা পৃথিবীতে আসবেন, জন্মগ্রহণ করে তারা কি কার্য করিবেন, তারা কিভাবে সমাজে পরিচিত হবেন, এই বিষয়গুলি গুরু এবং শিষ্যের মাঝে খুব কৌতূহলের সাথে আলোচিত হয়েছে। দেখো, আমরা বঙ্কিমবাবু এখানে কিছু সংক্ষেপে যেটা বলেছেন যে ইংরেজদের কাছে বাবু হবে কেরানি বা বাজার সরকার। তোমরা একটু খেয়াল করো, রাজার সরকার না, কিন্তু ব্যাপারটা হলো বাজার সরকার। ইংরেজদের কাছে বাবু হলো কেরানি, আর কেরানি সাহেব যারা ভণ্ড, প্রতারক বা যারা অসৎ, যারা দুর্নীতিপরায়ণ, সেই সকল সাহেবদের কাছে বা সেই সকল কর্মকর্তাদের কাছে কেরানি হলো তাদের কাছে কি বলবো, যে কেরানি তাদের প্রাণ। কেরানি আছে তো জগৎ আছে, কেরানি নাই তো তাদের জগৎ নেই। কারণ তাদের জ্ঞান এতটাই সীমাবদ্ধ যে তারা কেরানির কাছে মানে অনেকটাই রহস্য উন্মোচন করতে পারেন না, যার ফলে নিজের অস্তিত্বকে তারা বিলীন করে দেন। আবার যারা গরিব মানুষ বা যাদের ধন সম্পদ নেই তাদের নিকট বাবু মনে হলো অনেক ধনী মানুষ, আর যারা চাকর বাকর তাদের নিকট বাবু প্রভুর সমতুল্য, কারণ বাবু যা বলে সবই ঠিক। বাবু যেহেতু বাবুরা বড় বাবুদের কাছে থাকেন, আবার বড় বাবুরা তার উপরের বাবুদের কাছে থাকেন, এভাবে পর্যায়ক্রমে যখন সমাজে সেই বাবুদের অবস্থান চিহ্নিত হয় তখন কিন্তু এই বিষয়গুলি এই প্রকৃত সত্যের যে রহস্য, অর্থাৎ যিনি কর্তা বা যিনি সমাজের কর্তব্যশীল বা দায়িত্বশীল মানুষ বা যিনি দেশ, সমাজ এবং রাষ্ট্র পরিচালনায় নিবৃত্ত থাকেন, তাদের কাছে প্রকৃত সত্যটা ধরা পড়ে না। কেন পড়ে না? তারা এইসব বাবুদের কাছে জিম্মি হয়ে যায়। আমরা সকল ক্ষেত্রেই এই বিষয়গুলি খুব স্পষ্টভাবে দেখতে পাই। বঙ্কিমবাবু বলছেন, কি উত্তর দিয়েছেন দেখো, যাহারা বাক্যে অজেয়, পরভাষা পারদর্শী, মাতৃভাষা বিরোধী, তাহারাই বাবু। মহারাজ, এমন অনেক মহাবুদ্ধিসম্পন্ন বাবু জন্মিলেন যে তাহারা মাতৃভাষার বাক্যলাপে অসমর্থ হইবেন। যাহাদিগকে দশেন্দ্রিয় প্রকৃতিস্থ অতএব অপরিশুদ্ধ, যাহাদিগ কেবল রসনেন্দ্রিয় পরজাতি নিবিষ্টে পবিত্র, তাহারাই বাবু। এখানে একটি কথা আমি বলে রাখি যে বঙ্কিমচন্দ্র যখন এই সময়টাতে, বঙ্কিমচন্দ্রের কাছে যে জিনিসটি সবচেয়ে বেশি ধরা দিয়েছিল, অর্থাৎ ওই সময়ে সামাজিক বিশৃঙ্খলাটা এমন একটি পর্যায়ে চলে গেল, ইংরেজরা এদেশে ইংরেজি শিখাবে,
আবার সংস্কৃতবান পণ্ডিতেরা সংস্কৃত শব্দগুলির গুরুগম্ভীরতা নিয়ে কথা বলবেন, আবার ধর্মপ্রচার করবেন সংস্কৃত ভাষায়, যার মাথামুন্ডু কিছুই বুঝবে না সাধারণ জনগণ। তাহারা যাহা বলিবেন তাহাই ঠিক, আর যাহা শুনিবেন তাহাই কিন্তু বিশ্বাস করিবেন। আমাদের দেশে অধিকাংশ ক্ষেত্রেই কি আর্য ধর্ম বলো আর কি সংস্কৃত বলো, বাংলা বলো, এইসব কৃতবিদ্যাদের তাণ্ডবে আমাদের প্রকৃত সত্যটি আজ পর্যন্ত, ধর্মীয় যে আসল রহস্যটি, অর্থাৎ ধর্মীয়, সামাজিক, সাংস্কৃতিক বা রাষ্ট্রিক যে একটা রহস্য, সেই রহস্যটা কিন্তু আজ পর্যন্ত সর্বশ্রেণীর মানুষের কাছে সেভাবে ধরা দেয়নি। যার ফলে এখন পর্যন্ত বাঙালির বা বাংলাদেশের বা ভারতবর্ষের মানুষের কাছে এই লোক রহস্যের জগৎটি এখনও লোক রহস্যতেই পরিপূর্ণ। দেখো, বঙ্কিমচন্দ্র বাবুদেরকে বলে, যাহারা বিনা উদ্দেশ্যে সঞ্চয় করিবেন, সঞ্চয়ের জন্য উপার্জন করিবেন, উপার্জনের জন্য বিদ্যা ধ্যান করিবেন, বিদ্যাধনের জন্য প্রশ্ন চুরি করিবেন, তাহারাই বাবু। এটা অসাধারণ জায়গায় এখানে আমাদেরকে নিয়ে গেছে। তোমাদের বাবু প্রবন্ধের প্রথম প্যারার শেষ লাইনটি আমি পড়ে শোনালাম তোমাদের। কি বলেছেন তিনি? যারা বিনা উদ্দেশ্যে সঞ্চয় করিবেন। আমরা টাকা পয়সা প্রয়োজন নেই, তারপরেও চুরি করে 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 পাহাড় বানিয়ে ফেলতেছি। তোমরা দেখতেছো যে তোমাদের চোখের সামনে প্রতিদিনই ঘটছে, আমি সেগুলি নাই বললাম। সঞ্চয়ের জন্য উপার্জন করিবেন, পেটের দায়ে করিবেন না। বঙ্কিমচন্দ্র পরে বিরাট প্রবন্ধে তার ব্যাখ্যা দিয়েছেন। তিনি শুধু সঞ্চয় করিবেন এবং সেই উপার্জনের জন্য বিদ্যাধ্যয়ন করিবেন। আর লেখাপড়া কি জন্য করিবেন? উপার্জনের জন্য, চাকরির জন্য, ভালো চাকরির জন্য। ভালো মানুষ হওয়ার জন্য কেউ লেখাপড়া করবে না। আমাদের সমাজে আজকে এই জিনিসটাই প্রকট আকার ধারণ করেছে। ভণ্ডামি ব্যয়াপনায় ভরে গিয়েছে। আমরা শিক্ষা প্রতিষ্ঠান থেকে শুরু করে সকল ক্ষেত্রেই শুধুমাত্র আমরা একটা আবরণ দিয়ে ঢেকে রেখেছি। কি আবরণ সেটি? অনেক লোক দেখানো ভাব, মানে আমি আসল কাজকে ফাঁকি দিয়ে আসল জিনিসটিকে না রেখে, যেমন ধরো আমাদের স্কুল কলেজগুলোতে বা ইউনিভার্সিটিতে কি হওয়া উচিত? লেখাপড়ার জগৎটা সমৃদ্ধ হওয়া উচিত। কিন্তু কি সমৃদ্ধ হচ্ছে? শিক্ষার্থীরা তোমরা লক্ষ্য করো যে কি সমৃদ্ধ হচ্ছে আমাদের কি জ্ঞান অর্জন সমৃদ্ধ হচ্ছে? না। কে কত তোমরা নেতাদের পিছনে ছুটছো, তোমরা এখানে ছুটছো, তুমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ো, বাংলা কলেজে পড়ো, অমুক কলেজে পড়ি, তমুক কলেজে পড়ি। কারণ কি? যদি তুমি রাজনীতি করো বা এই করো সেই করো, যা কিছু করো, সব কিছুর পিছনে কী কাজ করে? অবশ্যই তোমার দেশপ্রেম কাজ করার কথা ছিল, কিংবা তোমার নিজেকে সংগঠিত করার, সুসংগঠিত করার কথা ছিল, কিংবা নিজেকে বিকশিত করার কথা ছিল, জ্ঞান অর্জনের কথা ছিল। কিন্তু আমরা কি করছি একটু খেয়াল করে দেখো। চারপাশে আমরা শুধু শোডাউন করে যাচ্ছি, শুধু শোডাউন আর শোডাউন। কি লোক দেখানো একটা ভাব প্রত্যেকটা মানুষের ভিতরে বিরাজমান। আমি ভালো কলেজে পড়ি। আমি কোথায় পড়ি? বিদ্যাময় স্কুলে পড়ি। তুমি ও ও মুসলিম গার্লসে পড়ো, একটা নাক ছিটকানো ভাব। এই যে সমাজে প্রতিনিয়ত ইংলিশ মিডিয়ামে পড়ি আমি, এটা যেন একটা আহামরি কিছু, এটা বিরাট গর্বের বিষয়, গৌরবের বিষয়। প্রাইভেট মেডিকেলে পড়ি, প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে পড়ে কোটি কোটি টাকা উপার্জন করবি, এই যে একটা হীনমন্যতা আমাদের ভিতর চলে আসছে। এই উপার্জনের জন্য যখন বিদ্যা অর্জন কৌশলকে, যে দু চারটা ইংরেজি জানে তাদেরকে ইংরেজরাও সুযোগ সুবিধা দিয়ে দিল, রাতারাতি কোটি কোটি টাকার মালিক হয়ে যাচ্ছে, ঘুষ খাচ্ছে, স্পিড মানি খাচ্ছে, কত কি। এই যে বিদ্যা অধ্যয়ন, ইঞ্জিনিয়ার কেন হবে? প্রচুর টাকা পাওয়া যাবে। ডাক্তার কেন হবে? রোগীকে মেরে পেট কেটে টাকা আদায় করবে। এই যে বিদ্যা উপার্জনের জন্য বিদ্যা অধ্যয়ন, এই বিদ্যা অধ্যয়নের জন্য কি করবে? মেডিকেল কলেজের প্রশ্ন চুরি করব, চুরি করে ভর্তি হব, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন আউট করব, বাবা ছেলেকে প্রশ্ন আউট করে দিচ্ছে। এতটাই নির্লজ্জ সমাজ হয়ে গেছে। আমি নিজের চোখে দেখেছি, আমার কলিগ তার সন্তানের জন্য রাতের বেলায় প্রশ্ন খুঁজে, ক্লাস 8-এর বাচ্চার জন্য। আবার গর্ব করে বলে যে রাতে প্রশ্ন আছে, বা মানে যখন হন্য হয়ে প্রশ্ন চুরি হচ্ছে, তার বাতাস কিন্তু, সুবাতাস কিন্তু সবার ভিতরে আলোচনা হচ্ছে।
আমি অনেক কলিগকে শুনেছি তাদের মুখে যে আহ, মানে প্রশ্ন পাওয়া যায় নাকি, প্রশ্ন পাওয়া যায় নাকি। এই যে একটা, কেন ভালো রেজাল্ট করবে, সে বুয়েটে পড়বে, সে ডাক্তারি পড়বে, কোটি কোটি টাকা উপার্জন করবে, চুরি করবে, বাংলাদেশ ব্যাংক লুট করবে, কৃষি ব্যাংক লুট করবে, সোনালী ব্যাংক লুট করবে, ঘুষ খাবে, ব্রিজে রডের পরিবর্তে বাঁশ দেবে, জাতিকেও একটা বাঁশ দেবে, সমস্যা নেই। এই যে বিদ্যাধরের জন্য প্রশ্ন চুরি করিবেন, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় সেই সব ভদ্রলোকদেরকে বলেছেন বাবু, চোরদেরকে বলেছেন বাবু, মুসাহেবদেরকে বলেছেন বাবু, তোষামোদকারীদেরকে বলেছেন বাবু, যাদের কোনো মানে চরিত্রের সত্যতা নেই, সেই সব মানুষকে বাবু হিসেবে আখ্যায়িত করেছেন। দেখো, বঙ্কিমবাবু আবার এই কথাও বলেছেন যে আমি কেবল তাহাদের গুণকীর্তন করিয়াছেন, যিনি বিপরীতার্থ করিবেন তাহারাই মহাভারত শ্রবণ নিষ্ফল হইবে। তিনি গুজন্ম গ্রহণ করিয়া বাবুদের ভক্ষ হইবেন। দেখো, আরেকটি জায়গায় তোমরা বাবু প্রবন্ধের একেবারে চতুর্থ প্যারায় এসে দেখো যে তিনি বাবুর সংজ্ঞা দিয়েছেন, যিনি আপনাকে অনন্ত জ্ঞানী বিবেচনা করিবেন তিনিই ভাবু, যিনি কাব্যের কিছুই বুঝিবেন না অথচ কাব্যপাঠ এবং সমালোচনায় প্রবৃত্ত হইবেন তিনিই ভাবু, যিনি বারস্বশীতের চিৎকার মাত্রকে সঙ্গীত বিবেচনা করিবেন, তিনি আপনাকে অশ্রান্ত করিয়া জানিবেন তিনিই ভাবু, যিনি রূপে কার্তিকীয় কনিষ্ঠ, গুণে নির্গুণ পদার্থ, কর্মে জড় ভরত এবং বাক্যে সরস্বতী তিনিই ভাবু, যিনি উৎসবার্থ দুর্গা পূজা করিবেন, গৃহিণীর অনুপদে লক্ষ্মী পূজা করিবেন, উপগৃহিণীর অনুপদে সরস্বতী পূজা করিবেন এবং পাঁঠার লোভে গঙ্গা পূজা করিবেন তিনিই বাবু। আমি আগেই বলে নিচ্ছি যে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় যেহেতু সরকারি চাকরি করতেন এবং তিনি যেহেতু সরাসরি লিখতে পারতেন না বিষয়গুলি, তিনি একটি হাস্যরসাত্মক কৌতুকের মাধ্যমে, তীর্যক ব্যঙ্গ বিদ্রুপের মাধ্যমে তিনি বাবু প্রবন্ধের বিষয়গুলি, বাবুদের চরিত্র উন্মোচন করেছেন। দেখো, তিনি বলেছেন, যিনি আপনাকে অনন্তজ্ঞানী বিবেচনা করিবেন তিনিই ভাবু। দেখো, আমরা আমাদের সমাজে এখন এই যে বললাম যে নিজেকে জাহির করার যে একটা প্রবণতা, ছবি তুলো, ফেসবুকে দাও, ওই করো, সেই করো, এখানে ছবি তুলো, ওখানে ছেলেদের প্রয়োজনে ছবি তুলে কী করো, হ্যাঁ, উপজেলার সামনে টানিয়ে রাখো, কলেজের বা অফিসের বা ফেসবুক ভরে ফেলো ছবি দিয়ে, কোটি কোটি ছবি তোলো। এই যে নিজেকে জাহির করার প্রবণতা, তিনি ভাবু, যিনি কাব্যের কিছু বুঝিবেন না অথচ কাব্যপাঠে এবং সমালোচনায় প্রবৃত্ত। আমি এমনও দেখেছি, সব জানি, সব পূজা করতে, হ্যাঁ কোনো সমস্যা নেই, চালিয়ে নেওয়া যাবে। তুমি মানে বাংলার তোমাদের অনার্সের, আমি বারবার তোমাদের ক্লাসে একটি কথাই বলি যে আমি বিশ্ববিদ্যালয়ে দেখেছি জীবনে যে একটি কোর্স একজন শিক্ষক সারা জীবন পড়িয়েছেন। এই কোর্সটির বাইরে তিনি একটি লাইনও পড়াননি। এবং কবি হায়াত মাহমুদের মতো লোক, মোস্তফা নুরুল ইসলাম স্যারের মতো লোক, আমি নিজে তাদের ছাত্র, সরাসরি আমি দেখেছি, তাঁরা কোনোদিনও, কবি হায়াত মাহমুদ কোনোদিনও রবীন্দ্রনাথের বাইরে একটি কথাও বলেননি। আর আমরা জাতীয় বিশ্ববিদ্যালয়ে যারা পড়াই, আমরা এতটাই পণ্ডিত, আমরা এত মহাজ্ঞানী, তোমাদের প্রত্যেকটা কোর্স সম্পর্কে আমরা বিরাট অভিজ্ঞ, এবং সেই অভিজ্ঞতার জুড়িতে আমরা এতটাই টইটম্বুর যে তোমাদেরকে আর পিছনে ফিরিতে তাকাতে হবে না। হ্যাঁ, আমরা সবই পড়াতে পারি, আমরা সব পণ্ডিত। এই যে আমাদের কিছু করার নেই, আমার 4 জন শিক্ষক পড়াইতে হয় 10টি 15টি কোর্স, সবই তো পড়াতে হবে আমাদের, কারণ এই যে কিছু করার নাই, আমরা সেই বাবুদের কাতারই পড়ে গেছি। শিক্ষার্থীরা, যিনি উৎসবার্থ দুর্গা পূজা করিবেন, গৃহিণীর অনুরোধে লক্ষ্মী পূজা করিবেন, উপগৃহিণীর অনুরোধে সরস্বতী পূজা করিবেন, পাঠার লোভে গঙ্গা পূজা করিবেন। ভগবানের লোভে না, বা ভগবানকে পাওয়ার জন্য না, কিসের জন্য? পাঠার মাংসের জন্য, তাই না? আমরা কোরবানি দিই, অবশ্যই আল্লাহর সন্তুষ্টির জন্য দিই, কিন্তু যদি আমাদের মনে ওরকম আসে যে গিয়ে তো বলি যে এই গরুটার মাংসটা ভালো হবে না, বা এই গরুটা ফ্রিজ কিনে ফেলি না আমরা অনেকেই কোরবানি দেওয়ার আগে গরুর মাংস ভরে রাখার জন্য। তো এরকম যারা আমরা যারা মানসিকতা পোষণ করি, আছে অনেকেই এই ধরনের মানসিকতা যারা পোষণ করি। দেখো, লেখক বলছেন যে
পাঁঠার লোভে গঙ্গা পূজা করিবেন, তিনিই বাবু। এই যে এই ধরনের মানসিকতা সম্পন্ন আমাদের জগৎটা, এই জগৎ থেকে এই মানুষগুলির যে রহস্য, এই রহস্য সাধারণ মানুষের কাছে কিন্তু উন্মোচিত হয় না। বঙ্কিমবাবু সেই রহস্যের গভীরে প্রবেশ করেছেন এবং সামাজিক সেই ভণ্ডামি, সামাজিক সেই অসভ্যতামি, সামাজিক সেই মূর্খতাকে অবতার অপসারণের উদ্দেশ্যেই তিনি কলম ধরেছিলেন তীক্ষ্ণ হাতে। দেখো, তিনি বলেছেন, বিষ্ণুর ন্যায় ইহারা সকল অবতারেই অমিত বল পরাক্রম অসুরগণকে বধ করিবেন। কেরানি অবতারে বদ্ধ অসুর দপ্তরি, মাস্টার অবতারে বদ্ধ ছাত্র, স্টেশন মাস্টার অবতারে বদ্ধ টিকিটহীন পথিক, ব্রহ্ম অবতারে বদ্ধ চালক চালক লাভ প্রত্যাশী পুরোহিত, মৎস্যদ্য অবতারে বদ্ধ বণিক ইংরেজ। এই যে এখানে অনেকগুলি উদাহরণ দিয়েছেন, তোমরা একটু পড়ে নিও। দেখো, তিনি আরো বলেছেন যে, যিনি কথনে 10 লিখনে 100 কলহে সহস্র তিনিই বাবু। যাহার মধ্যে বনমধ্যে 1 কথনে 10, মনে একরকম পোষণ করি আমরা, মনে একরকম ধারণা করি, কাজ করি একরকম, আমরা চিন্তা করি একরকম, বাহিরে প্রকাশ করি আরেক রকম, আমার ভিতরে একরকম, বাহিরে একরকম। কিন্তু মানুষ হিসাবে তো আমাদের এরকম হওয়ার কথা ছিল না। এরকম হওয়ার কথা তো সাধারণ মানুষের হওয়ার, আমি যা বিশ্বাস করি, আমি যা মনে পোষণ করি, সেটি যদি অকাতরে বলতে নাই পারলাম, আমি জানি অনেক সমস্যা আছে, সব সত্য কথা সব জায়গায় বলা যায় না, বলতে না পারলাম, অন্তত মনের বিষয়টি যেটা চিন্তা করলাম সেটাকে বাহিরে এসে সেটাকে সমর্থন করলাম না। এখন আমরা বসকে খুশি করার জন্য, ওহ বসের হাসিটা কি সুন্দর, ওহ বস আজকে যা সুন্দর টাইটা পরেছেন, ওহ অসাধারণ হয়েছে স্যার। এই যে আমাদের মানসিকতা, এটা আমরা কিন্তু পেয়েছি উত্তরাধিকার সূত্রে, আমাদের কিছু করার নেই। ঔপনিবেশিক শাসনামলের জাতাকুলে পিষ্ট হতে 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 আমরা এতটাই পরাধীনতার শৃঙ্খলে আবদ্ধ হয়ে গিয়েছি যে একটা ব্রেসলেট পরা কুকুর যেরকম তার গলায় ব্রেসলেট থাকে, দীর্ঘদিন যদি সে পড়তে থাকে দেখবা যে ব্রেসলেটটি যদি খুলে দেওয়া হয়, সেই কুকুরটি কিন্তু আর ব্রেসলেট না পড়লে তার স্বস্তি আসবে না। কিংবা এটা তুমি যদি একটা ঘুঘু পাখি পালো, আমি ছোটোবেলায় অনেক ঘুঘু পাখি লালন পালন করেছি, তো একটা সময় যদি ইচ্ছা হয়েছে যে না ওকে ছেড়ে দেব, সেই পাখিটি কিন্তু আর বনে গিয়ে অন্য পাখিদের সাথে মিশতে পারতো না, হয় অন্য পাখি তাকে ঠুকরিয়ে মেরে ফেলতো, অথবা ওই আমার বাড়ির চারপাশেই ঘুরে বেড়াতো। কারণ কি জানো, এটা হলো এক ধরনের পুষ্যতা। সেই পুষ্যতা আমরা পুরুষ অনুক্রমে বংশ পরম্পরায় উত্তরাধিকার সূত্রে লাভ করেছি, যার ফলে আমরা মনের অজান্তেই আমরা কিন্তু সবাইকে খুশি করার একটা যে সস্তা জনপ্রিয়তা, সেই সস্তা জনপ্রিয়তায় উন্মাদ হয়ে যায়। আর এই উন্মত্ততার জন্য এইসব লোকদের চরিত্রহীন মানুষগুলিকেই লেখক বাবু হিসেবে আখ্যায়িত করেছেন। এবং এই বাবুদের জন্যই সমাজের সকল বিশৃঙ্খলার যে মূলে এই বাবুরা, আমাদের প্রধান কর্মকর্তারা না, আমাদের যারা দায়িত্বশীল ব্যক্তি তারা না, কারণ তাদেরকে লোকচক্ষুর আড়ালে রাখেন বলেই লোকরহস্য উন্মোচন করতে ওনারা ব্যর্থ হন। যেমন ধরো, বলছে, যাহারা বনের মধ্যে 1 কথনে 10 লিখনে 100 কলহে সহস্র তিনিই বাবু। চিৎকার করে কথা বললাম, তোমাকে একটা ধমক মারলাম, ওফ কি অবস্থা, কিংবা একটা ছাত্রকে একটা থাপ্পড় মারলাম সবার সামনে, কলার ধরে টেনে নিয়ে আসলাম, ওফ কি বলবা তুমি, ভাবা দেবা, তাই না? আর যে মাস্তানি করে তাকে কিন্তু ভয় পেয়ে আমি চলে আসছি, তাকে গিয়ে বলবো বাবা চলে যাও। আর একটা নিরীহ ছাত্র পেলে কি করবো জানো, ধম করে একটা থাপ্পড় মারবো, ও বস তো মহাখুশি, দেখেছ বিশৃঙ্খলা হয়েছে, সবাই তাকে দেখেন অমুক সাহেব কি সুন্দর একটা সাহসিকতার কাজ করেছে, কারণ অমুক সাহেবরা তো বাবু। এই বাবুদের চরিত্র রহস্য তো বঙ্কিমবাবু উন্মোচন করেছেন, আমাদের মতো সাধারণ মানুষের পক্ষে তো উন্মোচন করা কঠিন। আমরা উন্মোচন করেও তো বলতে পারি না, আমরা উন্মোচন করতে পারিনি, সবাই উন্মোচন করতে পারে, কিন্তু কিছু করার নেই নাকি। বঙ্কিমচন্দ্র কিছু করার জন্যই অনুপ্রেরণা দিয়েছেন। এসব বাবুদের থেকে দেখো সুন্দর করে লিখেছেন, যাহার বল হস্তে 1 গুণ, মুখে 10 গুণ। হ্যাঁ, রাস্তাঘাটে ঝগড়া লেগে যায়, আমি কতটা নিচে নামতে পারি সেই ধারণা আমার নাই, তাই না? দেখো, পৃষ্ঠে 100 গুণ, কার্যকালে অদৃশ্য তিনিই বাবু। যাহার বুদ্ধি বলে
পুস্তক মধ্যে, যৌবনে বোতল মধ্যে, বার্ধক্যে গৃহিণীর অঞ্চলে তিনিই বাবু। চমৎকার বলেছেন। দেখো, বুদ্ধি হলো পুস্তকের মধ্যে, আর যৌবন থাকে বোতলের মধ্যে, আর বুড়াকালে কোথায় থাকে? গৃহিণীর অঞ্চলে। যাহার ইষ্টদেবতা ইংরাজ, গুরু ব্রহ্মধর্মবেত্তা, বেদ, দেশি সংবাদপত্র এবং তীর্থ ন্যাশনাল থিয়েটার, তিনিই বাবু। প্রিয় শিক্ষার্থীরা, এই বিষয়গুলি তোমরা বাবু প্রবন্ধের সর্বশেষ যে উপসংহার টেনেছেন, অর্থাৎ জন্মেজয় কহিলেন, হে মুনিপুঙ্গম, বাবুদের জয় হোক, আপনি অন্য প্রসঙ্গ আরম্ভ করুন। অর্থাৎ আর বাবুদের সম্পর্কে জানার বা শোনার ইচ্ছা থাকলো না। কেন থাকলো না? এত গুণের অধিকারী যাদের, এই বিষয়ে আর তিনি আলোচনা করতে চাননি। কিন্তু সর্বশেষ ব্যঙ্গ করেই বলেছেন, হে জন্মেজয়, হে মুনিপুঙ্গম। কেন বলেছেন? মানুষ পতঙ্গের মতো নাকি? মুনিপুঙ্গম, বাবুদিগের জয় হোক, আপনি অন্য প্রসঙ্গ আরম্ভ করুন। এখানেই প্রবন্ধটার সমাপ্তি টেনেছেন। প্রিয় শিক্ষার্থীরা, আমরা আগামী ক্লাসে ইন্টারা গর্ধ প্রবন্ধটি পড়ব। তোমরা কে দেখো জানি না, তা আমি আবারও অনুরোধ করছি, তোমরা জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট করেছেন, ওইসব বাবুরা ওখানে অভিজ্ঞ টিচার যারা আছেন, আমাদের অনেক অভিজ্ঞ শিক্ষক আছেন যারা সেখানে ক্লাস নেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের তত্ত্বাবধানে। আমি আশা করব, আহ্বান জানাবো যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট থেকে তোমাদের সেই ক্লাসগুলো তোমরা নিয়মিত দেখবে এবং আয়ত্ত করবে। আমাদের এই ক্ষুদ্র আয়োজনে যদি তোমাদের আগ্রহ কতটুকু আছে সেটা ভিউ দেখলেই বোঝা যায়। তারপরেও আমরা আশা করব যে তোমরা অবসর সময়ে বিষয়গুলি একটু হলেও, কিছুটা হলেও উপকৃত আসবে। ধন্যবাদ সবাইকে।